প্রতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ জানলে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে অবশ্যই দোষী ব্যক্তিকে বিচারের আওতায় আনা হবে। তবে এখন পর্যন্ত এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। রাজধানীর নিম্ন আদালত পরিদর্শনে গিয়ে বার ভবনের হলরুমে মতবিনিময় করেছেন প্রধান বিচারপতি। বিস্তারিত রিজওয়ান কাদেরের রিপোর্টে। আদালত অঙ্গনের অবস্থা জানতে হঠাৎ করেই ঢাকার মুখ্য হাকিম আদালত ও মুখ্য বিচারিক হাকিম আদালতে উপস্থিত হন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। প্রায় 1 ঘন্টা ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাসে বসে বিচার কাজও পর্যবেক্ষণ করেন প্রধান বিচারপতি। বিচারিক কার্যক্রম দেখার পাশাপাশি আদালত পাড়ার খোঁজ খবরও নেন তিনি। পরে বার ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানেই হঠাৎ পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান বিচারপতি। আমি প্রকৃতপক্ষে একটা সারপ্রাইজ ভিজিট দিয়েছি। আমি এমনকি আমার রেজিস্ট্রার জেনারেলকে আমি বলিনি, আমি এমনকি আমার সিকিউরিটিকে বলিনি আমি জজ কোর্টে যাচ্ছি। আমি প্রথমেই আসছি হাজতখানায়। আমি খুবই মর্মাহত যে সেখানে মহিলাদের যে হাজতখানা, 4টা মহিলা 4টা বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা 2.5 বছর 3 বছর ইয়ে করে, এবং এই বাচ্চা অপরাধী না। হাজতখানা যেই সাম্প্রতিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে কথা বলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আমি এখনো কোনো রেকর্ড পাইনি। আমরা পত্রিকা বা কোনো মিডিয়ার খবরে কোনো বিচার করি না। আমার কাছে যখন আসবে, যদি আসে, যদি অন্যায় হয়, নিশ্চয়ই সে যদি যত বড় হোক আমরা বিচার করব, আমরা দেখব, আমরা রেকর্ড দেখে যা হয়। আমার বিচারকরা এখন সম্পূর্ণ সাথে, এখানে কোনো ইন্টারফিয়ারেন্স হয় না। আমার দৃঢ় বিশ্বাস কোনো কিছু হচ্ছে না। আমি দেখে যদি এরকম কোনো কিছু হয়, নিশ্চয়ই অপরাধী যে যদি হয়, সে যদি কোনো বাড়াবাড়ি করে, অন্যায় করে, নিশ্চয়ই তার বিচার হবে। বার ভবনে মতবিনিময়ের পর মামলার জট কমাতে করণীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে নিম্ন আদালতের বিচারকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের মধ্য দিয়ে শেষ হয় প্রধান বিচারপতির আকস্মিক নিম্ন আদালত পরিদর্শন কর্মসূচি। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। রাজধানী উত্তরে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করাকে গভীর চক্রান্ত উল্লেখ করে ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, এটা সাধারণ সন্ত্রাসীদের কাজ নয়। যারা 92 দিন দেশে জ্বালাও পোড়াও করে মানুষ পুড়িয়েছে এবং বিভিন্ন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চেয়েছে, তারা নেপথ্যে আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। শাকির আদনানের রিপোর্ট। উত্তরার 16 নম্বর সেক্টরের বৌদ্ধ মন্দিরের পাশের খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযান নিয়ে ডিএমপি কমিশনারের এর সংবাদ সম্মেলন। তিনি বলেন, বিপুল পরিমাণ ওই অস্ত্র ও গোলাবারুদ ঢাকার বাইরে থেকে এসেছে নাকি আগে থেকেই মজুদ ছিল তা তদন্ত করা হচ্ছে। চেকপোস্ট থাকার পরেও কিভাবে এত অস্ত্র নিয়ে আসা হলো সে বিষয়ে কমিশনার আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাধারণ সন্ত্রাসীদের কাজ এটা না। যারা 15 সালের 92 দিন এদেশের নারী শিশুকে পুড়িয়ে মেরেছে, যারা আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে মদত পেয়েছে, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বর্তমান যে উন্নয়ন, সেই উন্নয়নকে ব্যাহত করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায়, সেই ধরনের চক্রের অপতৎপরতার অংশ এটি। এটা আমাদের কাছে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ বিশ্লেষণে মনে হচ্ছে। যে পাজেরো জিপ থেকে অস্ত্রগুলো খালে ফেলা হয়েছে, সেই জিপের বিষয়েও তদন্ত চলছে। উত্তরার ভিতর দিক থেকেই এই গাড়িটা এসে এখানে ডাম্পিং করেছে বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এই জিপের বর্ণনা আমরা শুনেছি, আমাদের চাক্ষুষ সাক্ষী রয়েছে। এখন এই জিপ কোথায় আছে, কারা এই ধরনের জিপ ইউজ করে, বা এই ধরনের জিপ কোথায় চলতে দেখা গেছে, এটার জন্য কিন্তু আমাদের থানা পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এবং আদার ইন্টেলিজেন্স এজেন্সি আমরা কিন্তু কাজ শুরু করেছি। উদ্ধার হওয়া অস্ত্র আধুনিক ও নতুন হলেও কোন দেশের তৈরি তা উল্লেখ নেই বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, ভারতকে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। সরকারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের নামে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গণগ্রেপ্তারের অভিযোগ এনে দলের নেতারা বলেছেন, গুপ্ত হত্যা আর জঙ্গিবাদ দমনে ব্যর্থ হয়ে দৃষ্টি ভিন্ন দিকে সরাতেই সরকার অভিযানের নামে মানুষকে হয়রানি করছে। রাহুল রায়ের রিপোর্ট। জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযান শুরুর আগেই রাজনৈতিক নিপীড়নের আশঙ্কা প্রকাশ করেছিল বিএনপি। চলমান অভিযান নিয়ে তাদের অভিযোগ, বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষকে গ্রেফতার করা হচ্ছে।
প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। এই গ্রেফতারের মধ্য দিয়ে তারা বাংলাদেশের মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে চেয়েছে। যখন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই গুপ্ত হত্যা বন্ধ করতে, সন্ত্রাস বন্ধ করতে, জঙ্গিবাদের উত্থানকে বন্ধ করতে, তখন তারা এই অভিযানের নাম করে গোটা বাংলাদেশের মানুষের উপরেই ঝাঁপিয়ে পড়েছেন। বাংলাদেশ ইস্যুতে প্রতিবেশী ভারতের ভূমিকা নিয়েও কথা বলেন দলের নেতারা। আমরা সবসময় যেটা প্রত্যাশা করি, সেই প্রত্যাশা হচ্ছে যে ভারতবর্ষ বাংলাদেশের গণতান্ত্রিককামী মানুষের সঙ্গেই থাকবে। নিশ্চয়ই তারা এমন কোন শক্তিকে বা সরকারকে সেই প্রশ্রয় দেবে না বা সহযোগিতা করবে না যারা বাংলাদেশের মানুষের উপরে চড়াও হয়ে বসেছে। ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের সাথে বন্ধুত্ব আমাদের অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ, কিন্তু সেই বন্ধুত্বটা যেন ছোট ভাই বড় ভাইয়ের মতো না হয়, বন্ধুত্বটা যেন সম অধিকারের ভিত্তিতে। গণতন্ত্র রক্ষায় সকল গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার চার্জশিট এ মাসে দেয়া হবে বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। মামলার তদন্ত প্রক্রিয়া শেষ বলেও জানান তিনি। গত বছরের ৩রা অক্টোবর জাপানি নাগরিক কুনিও হোশি তার কৃষি প্রকল্পের কাজে মহিগঞ্জের আলুটারি এলাকায় গেলে মোটরসাইকেলে আসা কয়েকজন মুখোশধারী তাকে গুলি করে হত্যা করে। এই মাসেই চার্জশিট হয়ে যাবে, ওইটা সব শেষ। ওরা মানে 2-4 দিনের মধ্যে হয়তো চার্জশিট হয়ে যাবে, মানে সব রেডি। জাস্ট ওইটা এখন যে কোনো মুহূর্তে দেখবেন যে চলে গেছে চার্জশিট। আসলে তো তদন্ত আমাদের কাছে একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা তো আনুষ্ঠানিকভাবে এরকম জানানোর কিছু নাই। তবে আপনারা জানতে চাইলে পরে অবশ্যই জানতে পারবেন যে আমরা কবে চার্জশিট দিলাম। হ্যাঁ, আমরা এই মাসে চার্জশিট দিয়ে দেবো। এটা কুমিল্লার কলেজ ছাত্রী তনুর বাবা এয়ার হোসেনকে গাড়ি ও মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন তনুর মা আনোয়ারা বেগম। তিনি বলেন তার স্বামী এয়ার হোসেনকে তনু হত্যার বিষয়ে কথা বলতেও নিষেধ করা হয়েছে। কুমিল্লার কান্দিরপাড়া পুবালী চত্বরে গণজাগরণ মঞ্চ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তনুর মা আনোয়ারা বেগম বলেন, গত ২৬শে মে রাত ৮টার দিকে কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডে ডিউটি শেষ করে তনুর বাবা এয়ার হোসেন বাড়ি ফেরার পথে সরকারি সংস্থার নাম লেখে একটি বাস প্রচণ্ড গতিতে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। সে সময় তনুর বাবা দ্রুত রাস্তার পাশে চলে গেলে রক্ষা পান। এর কিছুক্ষণ পর 2 আরোহী সহ একটি মোটরসাইকেল তনুর বাবাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। সে সময় তিনি রাস্তার পাশে খাদে পড়ে রক্ষা পান। ভিতরে ওর বাবা বৃহস্পতিবার গেছে, ওর বাবা দেখি আমার মেয়ে যে মাইরা হালাই দিয়েছে ঘুরে সারিয়ে যা দিয়ে গাড়িতে উঠে তুলে দিচ্ছে, বাবাদের জায়গায় সাইড করে গেছে। এরপরে এই গাড়ি থেকে বাচ্চা গেছে, এরপর আরেকটা হুন্ডাই না আবার তুলেছিল উঠে ওই জায়গার ভিতরে। তারা একটা আমরা কোন দিকটা আদি তারা এই যে গাড়ি ফোনের ফোন করে তারা ইয়ে করে ওর বাবার প্রতি ইয়ে করে তুলেছিল, মারার আশঙ্কা করছিল। বান্দরবানের নাইখাংছড়িতে পুলিশ হেফাজতে সন্দেহভাজন নুরুসাফা বেগম নামে এক নারী ইয়াবা পাচারকারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানে রোববার রাতে জিজ্ঞাসাবাদের সময় ওই নারী শরীরে লুকিয়ে রাখা ইয়াবা খেয়ে ফেললে বিষক্রিয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পুলিশ পরে নুরুসাফাকে নাইখাংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে থানায় ইয়াবা পাচারের মামলা রয়েছে বলে জানান সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ঈদ উল ফিতর উপলক্ষে দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন বেশিরভাগ মানুষই হাসি মুখে বাড়ি ফিরেছেন, তবে টিকিট বিক্রি ধীর গতিতে ক্ষোভ আছে তাদের। আসন খালি থাকা সাপেক্ষে কাউন্টারগুলোতে আগামীকালও পাওয়া যাবে অগ্রিম টিকিট। শফিকুল ইসলামের রিপোর্ট। ঈদ উপলক্ষে যারা গ্রামের বাড়ি ঈদ উদযাপন করতে যাবেন তাদের এই দীর্ঘ লাইন গাবতলী এলাকার কাউন্টারগুলোর সামনে। চাহিদা একটাই, নির্ধারিত তারিখে পছন্দ মতো পরিবহনে চাহিদা মতো টিকিট।
সকাল ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও আগের দিন রাত 10টা থেকে লাইনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। নির্ঘুম রাত কাটিয়ে সকালের টিকিট হাতে পেয়ে দারুণ খুশি বেশিরভাগ মানুষ। টিকিট পাওয়ার পর ভালো লাগছে, কিন্তু ফজরের নামাজে পড়েছে যে কষ্টটা লাগছিল, টিকিট পাওয়ার পর কিন্তু অনেক আনন্দ লাগতেছে। এটা হচ্ছে আমাদের প্রথম অভিজ্ঞতা লাইনে দাঁড়ায় টিকিট নেওয়ার, তো অনেক ভালোই লাগতেছে, টিকিট পেয়ে গেছি। ভাড়া নিয়ে তেমন কোনো অভিযোগ না থাকলেও প্রচণ্ড গরমে অতিষ্ঠ যাত্রীরা টিকিট বিক্রির ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করেন। আমি যেই তারিখে টিকিট চাই সেই তারিখে টিকিট মনে হয় না পাবো। দেশের বাড়িতে বউ চলে আছে, সবার লাগে ঈদ করবো, বাপ মা আছে, সবার লাগে আনন্দ ফুর্তি হবে, এই জন্যই এগুলো করা। লাইন ভেঙে কেউ সামনে যাওয়ার চেষ্টায় কখনো কখনো উত্তেজনাও ছড়িয়ে পড়ে কাউন্টারের সামনে। ঈদের আগে শেষ কর্মদিবস 4 জুলাই। ওই দিন বিকেল থেকে রাতের টিকিটের চাহিদা ছিল সব থেকে বেশি। তবে বৃষ্টিতে মহাসড়কের যানজটের কথা মাথায় রেখে বাড়তি ট্রিপের টিকিট না ছাড়াই সবাইকে খুশি করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবহন মালিকরা। আমাদের এখানে প্রায় 200 ট্রিপ যাবে, তো সেই ক্ষেত্রে 1500 থেকে 16,000 লোককে আমরা অ্যারেঞ্জমেন্ট প্রতিদিনে গড়ে আছে। তাহলে সবাই যদি 4 তারিখে যায়, তো আমরা 4 তারিখে তো সবাইকে দিতে পারবো না। দীর্ঘ সময় অপেক্ষার পর যারা আগাম টিকিট কিনতে পেরেছেন তাদের আনন্দযাত্রা শুরু হবে 30 জুন রাত থেকে। ঈদের আনন্দযাত্রার প্রধান অনুষঙ্গ ঈদ উপলক্ষে আগাম টিকিট বিক্রি উৎসব চলছে পুরো গাবতলী জুড়ে, চলবে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। তারপরও যারা আগাম টিকিট কিনতে পারবেন না তাদের সবার বাড়ি যাওয়ার ব্যবস্থা করার কথা বলেছে পরিবহন কর্তৃপক্ষ। সবার ঈদের আনন্দযাত্রা শুভ হোক। শফিকুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2016 খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এছাড়াও বৈঠকে বাণিজ্যমন্ত্রী ভারতের মণিপুর সফর, পররাষ্ট্রমন্ত্রী ভুটান সফর এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী এবং বাংলাদেশ ও বন উপমন্ত্রীর বিভিন্ন সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। সফল অস্ত্রোপচারে অপূর্ণাঙ্গ যমজ শিশু বা প্যারাসাইটিক টুইন বেবিকে অপসারণে সক্ষম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিশু সার্জনরা। 2.5 ঘন্টার অস্ত্রোপচারের অতিরিক্ত শরীরটি অপসারণ করে পরিণত শিশুর জীবনের সুস্থতা নিশ্চিত করা হয়েছে। জান্নাতুল বাকিয়া রিপোর্ট। বাঘেরহাটির রামপালের প্রত্যন্ত শৈলকুড়া গ্রামে গত 7 মার্চ জন্ম নেয় প্যারাসাইটিক টুইন। 3 দিন পর গত 10 মার্চ ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। 18 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে 3 মাস 13 দিন চিকিৎসার পর শিশু মোহাম্মদ আলীর শরীরের সঙ্গে থাকা অপরিণত শরীরটি অপসারণ করেন চিকিৎসকরা। এখন আমরা তো আশা করি এই বাচ্চাটার অপারেশনের ইমিডিয়েট পরে যেসব ঝুঁকি থাকে, এই বাচ্চাটা তো সেসব ঝুঁকির থেকে মুক্ত, এবং ওর বয়স যখন 5-7 বছর হবে তখন হয়তো আবার সেকেন্ডারি একটু রিকনস্ট্রাকটিভ সার্জারি লাগতে পারে। বাংলাদেশের যে হেলথ কাভারেজ সিস্টেম তার বাইরেও একটা অংশ কিন্তু এখনও আছে। আদারওয়াইজ তো এই বাচ্চা তো আগেই ডায়াগনোসিস হতো। নর্মাল ডেলিভারি তো ওরা আসলে জেনে শুনে করেনি, ওরা যদি জানতো তাহলে তো অ্যালাউ করতো না। দে ডোন্ট নো হোয়াট হ্যাপেন্স। এরা মনে করছে এটা একটা স্বাভাবিক বাচ্চা, যার ফলে ওরা স্বাভাবিক পদ্ধতিতে হচ্ছে। অপূর্ণাঙ্গ শরীরের নিচের অংশ থেকে পা পর্যন্ত থাকলেও ঊর্ধ্বাংশ মাথা ও বুক ছিল না। মা হীরামণি জানিয়েছেন, আগের 3 শিশুর মতো এবারও স্বাভাবিক প্রসবে শিশু জন্ম দিয়েছিলেন তিনি। সবাই বলতেছে যে 3টে মেয়ের পর একটা ছেলে হয়েছে, তো 4 পা, তারপর আবার আর একটা বডি, আবার কি রকম মানে এর পেটে এরকম হলো কেন? এ তো সারা জীবন এরকম বয়ে নিয়ে বেড়াতে হবে বা মারা যাবে। সফল এই অস্ত্রোপচারকে শুধু বিশ্ববিদ্যালয়েরই নয়, দেশের চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি হিসেবেই দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেহেতু বিশেষ ধরনের বাচ্চা এবং আমরা জানি যে এর পিতামাতার সেরকম কোনো অর্থ সংকুলনও নাই, আমরা এটাকে আমাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হিসাবে নিয়েছি। এর জন্য আমাদের যত সমর্থন দরকার আমরা সেটা বিশ্ববিদ্যালয়ে আমরা সেটা বহন করব। চিকিৎসকরা বলছেন, এমন জটিল শিশুর স্বাভাবিক প্রসব এবং বেঁচে থাকা ছিল বিস্ময়কর। 5 থেকে 7 মাসের গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের অপূর্ণাঙ্গ যমজ শিশু বা প্যারাসাইটিক টুইন সহ যে কোনো ত্রুটি জানা সম্ভব। কিন্তু প্রত্যন্ত এলাকায় থাকার কারণে শিশুটির মা গর্ভ অবস্থায় মানসম্মত আল্ট্রাসাউন্ড করার সুযোগ পাননি বলে জানিয়েছেন চিকিৎসকরা। জান্নাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা। ইউরো ফুটবলে বি গ্রুপে অনেক